মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল আলম। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, নতুন সংসদ সদস্য হিসাবে সম্পূরক বাজেটের উপর প্রথম দিনের আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি আমার নির্বাচনী এলাকা দেশের পশ্চাৎপদ অবহেলিত উন্নয়ন বঞ্চিত আত্রা রায়নগর জনগণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আলোচনার শুরুতেই মাননীয় সংসদ নেত্রী এবং দিন বদল অঙ্গীকারের পতাকাবাহী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ জাতির সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বা প্রাণকেন্দ্র হলো এই মহান সংসদ। এই মহাসত্য কথাটিকে অতীতের নাই রাজনৈতিক স্বার্থে বক্তৃতা বন্দী না করে বাস্তবে কার্যকর করতে সংসদ সদস্যের দায়িত্ব পালনের পথ এবং জাতীয় জীবনের অবদান রাখার সুযোগ সৃষ্টি করার জন্য এই সংসদ চত্বরে অফিস বরাদ্দ এবং সংসদ সদস্যদের ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস প্রোভাইড তিনি করেছেন। মাননীয় স্পিকার, আপনি জানেন অতীতেও একবার আজকের এই প্রধানমন্ত্রী সংসদ নেত্রীর দায়িত্ব পেয়ে এই সংসদকে স্ট্রেনদেন এফেক্টিভ এবং ডাইনামিক করার জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে দেশ এবং জাতি সংসদীয় গণতন্ত্রের সুফল আজকে ভোগ করার সুযোগ পাচ্ছে। মাননীয় স্পিকার, আমি এই জন্য বলতে চাই তিনি যে কাজটি করেছিলেন যে মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে মন্ত্রী পরিবর্তে একজন সংসদ সদস্যকে সভাপতি নির্বাচন করা, সচিব মহোদয়দের পরিবর্তে মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রধান নির্বাহী করা, বিরোধী দলের সংসদ সদস্যকে এই সংসদীয় কমিটির সভাপতির পদে নির্বাচিত করা, প্রথম অধিবেশনে সকল সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা, সংসদের গৃহীত নীতি সিদ্ধান্ত আইন বিধিবিধান এবং ব্যয় বরাদ্দের অর্থগুলো সঠিকভাবে সঠিক খাতে এবং প্রকৃত এম অ্যান্ড পারপাসে ব্যবহার করা হচ্ছে কিনা, প্রয়োগ করা হচ্ছে কিনা তার নজরদারি নিশ্চিত করার জন্য স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় ও দায়িত্ব পালনের জন্য সংসদ সদস্যদেরকে কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ দিয়েছেন। বিগত অষ্টম সংসদের আসন বিন্যাসের নীতি অনুসারে বিরোধী দলের প্রাপ্য তাদের আসন সংখ্যার ভিত্তিতে 2.9টি আসনের পরিবর্তে তাদের জন্য 5টি আসন বৃদ্ধি করে দিয়েছেন। মাননীয় স্পিকার, জনগণের পার্লামেন্টকে কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় সম্প্রচারের ব্যবস্থা করার জন্য এবং সংসদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি করার জন্য টেরিস্টোরিয়াল সুবিধাযুক্ত একটি টেলিভিশন চ্যানেল খোলারও ব্যবস্থা করেছেন। মাননীয় স্পিকার, এই সরকারের আমি দেশের একজন মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মী এবং এই মহান সংসদের একজন নবীন সদস্য হিসেবে মনে করি এই ইতিবাচক ঐতিহাসিক সিদ্ধান্তগুলি, এই অনন্য সাধারণ সিদ্ধান্তগুলির মাঝে আপনি স্পিকার হিসাবে এবং আমাদের প্রিয় নেত্রী এই সংসদের নেত্রী হিসাবে সংসদীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে জীবিত হয়ে থাকবেন। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপিত 2008 এবং 2009 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর দুটি কথা বলার সুযোগ আপনার কাছে চাই। মাননীয় স্পিকার, আপনি বারবার নির্বাচিত এই সংসদের সদস্য, মহান সংসদের একজন গৌরবান্বিত সদস্য, আপনি অনেক অভিজ্ঞ ব্যক্তি। আপনি শুধু অভিজ্ঞই নয়, আপনি আগরতলা ষড়যন্ত্রের মামলায় বঙ্গবন্ধুর আসামি হিসাবে ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা একজন গৌরবোজ্জ্বল ব্যক্তি। আপনি মেধাবী এবং বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি। মাননীয় স্পিকার, আপনার মেধা এবং অভিজ্ঞতার সমন্বয়ে আজকে বিজ্ঞতার আসনে আপনি বসে আছেন। সেই জন্য মাননীয় স্পিকার, আমি আপনাকে বিনীতভাবে বলতে চাই, আপনি সহ আজকে এই সংসদে আমরা যারা প্রবেশ করেছি জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে, প্রবেশ করার আগে আমরা সংবিধানকে রক্ষা করার, সংবিধানের পবিত্রতাকে সুরক্ষা দেওয়ার শপথ নিয়ে আমরা ঢুকেছি। মাননীয় স্পিকার, আর সেই কারণেই দেশের সর্বোচ্চ আইন হিসাবে এই সংসদের এই সংবিধানের পবিত্রতাকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সকলের সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা উচিত বলে মনে করি। মাননীয় স্পিকার, আমি জানি বাজেট একটা সরকারের সারা বছরের কল্যাণ এবং সেবামূলক কর্মকাণ্ড, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আর্থিক কার্যক্রমের উপর প্রণীত একটি সুপরিকল্পিত সুস্পষ্ট লিখিত বিবৃতি বা রিটেন স্টেটমেন্ট। মাননীয় স্পিকার, আর সম্পূরক বাজেট হলো সেই মূল বাজেটের বরাদ্দের বাইরে ব্যয়কৃত অতিরিক্ত অর্থের বিবরণ সহ
মঞ্জুরির জন্য পরবর্তী অর্থ বছরের পূর্বেই সংসদে উপস্থাপনীয় আর একটি সাপ্লিমেন্টারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মাননীয় স্পিকার। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, তিনি বৃদ্ধ মানুষ হয়েও বিরামহীন ক্লান্তিহীনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মাননীয় স্পিকার শুরু থেকে শেষ পর্যন্ত ক্লান্তিহীন বিরামহীনভাবে হাস্যোজ্জ্বলভাবে উনি দীর্ঘ একটা বাজেট এখানে উপস্থাপন করেছেন মাননীয় স্পিকার, এবং খুব স্পন্টেনিয়াসলি উনি এই বাজেটের কঠিন শব্দগুলো উচ্চারণ করেছিলেন মাননীয় স্পিকার। উনি বয়সে বৃদ্ধ হলেও উনি তারুণ্যের পরিচয় দিয়ে আমাদেরকে সবাইকে আনন্দিত করেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সম্পূরক বাজেট সম্পর্কে আপনার মাধ্যমে আমার সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন হলো, সাংবিধানিকভাবে আমাদের সংবিধানের অনুচ্ছেদ 7-1 এবং 2 মোতাবেক দেশের মালিক জনগণ তাদের অর্থ কোন খাতে কোন লক্ষ্য এবং উদ্দেশ্যে বরাদ্দের জন্য এবং কোন পর্যায়ে কোন কর ধার্য করার অধিকার বা ক্ষমতা এই সংসদ ব্যতীত অন্য কাউকে দেওয়া হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদের সৃষ্টি, সংসদের নিয়ন্ত্রণ, সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে সংসদের আওতায়। মাননীয় স্পিকার, কাউল অ্যান্ড সিকদার এবং মেস পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওরের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব সম্পূরক বাজেট, মূল বাজেট যে অর্থ বছর ছিল সেই অর্থ বছর শেষ হওয়ার আগে পাবলিক অ্যান্ড অ্যাকাউন্টস কমিটির মাধ্যমে সংসদে উপস্থাপন করা উচিত। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের প্রতি উনি সদয় হয়ে সরাসরি এই সংসদে উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, এই সম্পূরক বাজেট নিয়ে কি আলোচনা করা যাবে যাবে না, পাশ করার ক্ষমতা আমাদের আছে কি আছে না, আমরা একটা উপলব্ধি করি। কিন্তু প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, জনগণের প্রতিনিধি হিসেবে আমরা এখানে এসেছি, জনগণের অর্থ বিগত দিনে যারা যেভাবে ব্যয় করেছেন তার হিসাব অবশ্যই থাকা উচিত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি জানেন, মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে। মাননীয় স্পিকার, 1 মিনিট। মাননীয় স্পিকার, আমাদের বিবেচনা করতে হবে অর্থগুলো বিগত সরকার, অনবিচার্য সরকার অন্যায়ভাবে বাজেট পাশ করে করের বোঝা চাপিয়ে জনস্বার্থে ব্যয় করেছেন কিনা, কৃষক শ্রমিক স্বার্থে ব্যয় করেছেন কিনা, সমাজের দুর্বল মানুষের জন্য ব্যয় করেছেন কিনা, মা শিশুদের কল্যাণী ব্যয় করেছেন কিনা, কৃষি শিল্প উৎপাদনে ব্যয় করেছেন কিনা, এবং প্রোডাক্টিভ কনস্ট্রাকটিভ খাতে, পিপুলস ওয়েলফেয়ার খাতে ব্যয় করেছেন কিনা। মাননীয় স্পিকার, এই সম্পূরক বাজেট আমরা পাশ করব, কিন্তু আমার করো জোরে মিনতি এই সংসদের প্রতি যে বাংলাদেশে নির্বাচিত সরকারের সম্পূরক বাজেট সংসদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের পাশ করতে না হয়, এই পাশ করায় যেন শেষ পাশ করা হয়, আমি সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি সবার মাঝে অনুরোধ করব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।